প্রিয় দর্শক, নিউজ গ্যালারিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী তাপস। আপনারা জানেন নিউজ গ্যালারি মানেই উৎপল শুভ্র, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক আমাদের সঙ্গে প্রতিদিনই থাকছেন প্রায়। শুভ্রদা, আজ আপনাকে স্বাগত জানাচ্ছি গ্যালারিতে। আপনাকে প্রতিদিন যেভাবে জানাই সেভাবে আজও জানালাম। আজকে আরেকজনকে আমরা বাংলাদেশে স্বাগত জানিয়েছি। তিনি হচ্ছেন ক্রিস গেইল, ইউনিভার্সাল বস। তিনি বিপিএল খেলতে এসেছেন এবং বলা যায় বিপিএল এর এবারের যে অবস্থা, মোটামুটি মরা গাঙে একটা জোয়ার আনার চেষ্টা হয়তো তিনি করবেন। যদিও তার হাতে খুব বেশি ম্যাচ নেই, যদি চট্টগ্রাম দুটো গ্রুপ ম্যাচ এবং যদি সেমিফাইনাল এবং ফাইনালের এলিমিনেটর রাউন্ডে যদি যায় তাহলে আরও 2 কি 3টে ম্যাচ পাবেন, মানে 5টি ম্যাচ খেলার সুযোগ আছে। ক্রিস গেইলের যদিও তিনি দক্ষিণ আফ্রিকার এই খেলাটি তাদের টুর্নামেন্টটা T20 টুর্নামেন্টটা খেলতে গিয়ে সেখানে একটু বিরূপ অবস্থার মধ্যে পড়েছেন এবং বলেছেন যে ক্রিস গেইল নামলেই যে সেঞ্চুরি হবে এমন কোনো কথা নেই। এবং এখানেও তিনি এই কথাই সবাইকে মনে করিয়ে দিচ্ছেন যে গেইল মানেই যে ঝড় সবসময় উঠবে সেরকম না। আপনার কি মনে হয়? সমস্যা হলো আমি যে কথাগুলো বলবো ভেবেছিলাম যে গেইলের সাথে বিপিএল এর কি হতে পারে সব আপনি বলে দিয়েছেন, কিন্তু আসলে মূল কথাটা তো আপনি বলেন আমি বলেন একই থাকবে। সেটা হচ্ছে এবারে বিপিএলটা অন্য বিপিএল চেয়ে আলাদা ছিল। প্রথমত বঙ্গবন্ধুর নামে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক না, বিসিবি আয়োজন করছে। এবং শুরুতে যেটা বলা হয়েছিল যে এটা অন্যরকম হবে, এবং অন্যরকম বলতে পজিটিভ অর্থে অন্যরকম, অন্য যে কোনো বারের চেয়ে এটা অনেক ভালো হবে। তো এখন পর্যন্ত যদি আপনি দেখেন, আমার হিসাবে তো মনে হয় যে এটা ইতিহাসে সবচেয়ে বোধ হয় নিষ্প্রাণ, নির্জীব, নিরুত্তাপ বিপিএল। কারণ আসলে ঠিকভাবে দর্শকও হচ্ছে না। সেটা তো খেলার সঙ্গে রিলেটেড। আপনি যদি বিপিএল এর দিকে ফিরে তাকান, আপনার ওই একটা ম্যাচ আপনার টাই হওয়ার পর সুপার ওভারে গিয়েছিল। যেহেতু সুপার ওভারে গিয়েছিল ওই জন্য ম্যাচ তাৎক্ষণিকভাবে মনে পড়লো। তারপর আমার ঠিক খেয়াল নেই কারা খেলেছিল, কিন্তু বাকি ম্যাচগুলো যদি বলেন, এখানে কি হয় আসলে তো বড় নাম দেখে দর্শক আসে। বড় নামের সঙ্গে পারফরমেন্সটা তো অবশ্যই থাকে। যখন আপনার 5টা 6টা বড় নাম থাকবে, বড় পারফরমেন্স কারো না কারোর কাছ থেকে আসবেই। তো এইটা একটা বড় অভাব ছিল এবার। এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের ব্যস্ততা একটা কারণ। অন্য দেশে বিগ ব্যাশ হচ্ছে, নিউজিল্যান্ডের T20 টুর্নামেন্ট হচ্ছে, নানা কিছু মিলেই এটা হয়েছে। এবং গেইলের এই জন্য গেইলের আশাটা এক ধরনের, আপনি যেটা বললেন মরাগাঙ্গে জোয়ার, বা আমি যদি বলি যে ঝিমুতে থাকা বিপিএলকে জাগিয়ে যদি উঠে তার ব্যাটের ছোঁয়ায় বলতে গিয়েছিলাম, তো গেইলের ব্যাটে তো আসলে ছোঁয়া লাগে না, মানে ব্যাটের তাণ্ডব যদি বলি আমি। তো সেটা এই বিপিএল এর জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় খবর। কারণ আপনি দেখেন আসলে ওইভাবে, মানে যাদেরকে আমরা T20 স্টার মনে করি, গতবারের সঙ্গে যদি তুলনা করেন, এবার আসলে সেই অর্থে কোনো বড় স্টার নেই। আর গেইল যেটা সাউথ আফ্রিকা বললেন, যে খুব স্বাভাবিক, গেইল মুখে এটা গেইলের যেটা হয় আর কি, যখন আপনি খুব ভালো পারফর্মার হবেন যে কোনো ক্ষেত্রে জীবনের, তখন এটা আপনার এই যন্ত্রণা সহ্য করতে হবে, কারণ আপনাকে মাপা হবে আপনার স্ট্যান্ডার্ডে। প্রতি ম্যাচে সেঞ্চুরি, প্রতি ম্যাচে মানে গেইল ধরেন বিপিএল এ তো কতগুলো ম্যাচ খেলেছেন, পাঁচটা সেঞ্চুরি করেছেন, 5টা সেঞ্চুরি, 38টা ম্যাচে 5টা সেঞ্চুরি। এবং সেই সেঞ্চুরিগুলো তো মানে T20 তে সেঞ্চুরি তো সহজ কথা না। সেখানে 146 রানের সবচেয়ে বেশি সেঞ্চুরি তার ফাইনালে, বিপিএল এর সবচেয়ে বেশি সেঞ্চুরি তার। সবকিছু মিলিয়ে ওভারঅল যদি আপনি বিপিএল বলেন, এই বিপিএল বলছি না, মানে T20 বলেন, মানে এই যে সারা পৃথিবীতে যে আপনার ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হচ্ছে, এটা তো মানে নিঃসন্দেহে 1 নম্বর, আমি বলবো তো 1 2 3 গেইল, তারপরে আপনি আসেন 4 নম্বর 5 নম্বর কি আকর্ষণ। তো এটা তো একটা নিজের একটা ব্র্যান্ড আলাদা তৈরি করে নিয়েছেন তিনি, এই চাপটাকে সহ্যই করতে হবে। আর ওইটা বোধ হয় প্রতি ম্যাচে সেঞ্চুরি, বাংলাদেশের যে কথাটা, এটা বোধ হয় আমি যেটা পড়লাম তাইজুল বলেছেন, এটা বোধ হয় তাকে একটু ভয় দেখানোর চেষ্টা করেছিল সাংবাদিকরা যে গেইল এসেছেন কি হবে। তো এটা তাইজুল মনে করে দিয়েছেন, সেটা তো ঠিকই, মানে এটা তো সবকিছুর পরে তো গেইল মানুষ। তো কালকেই নামছেন, এটা একটা ভালো জিনিস। ন্যাচারালি আমি মনে করি কালকে এমনিতে ঢাকায় এখন চূড়ান্ত একদম শেষ দিকে বিপিএল, 8টা বোধহয় ম্যাচ বাকি আছে। তো কালকে এমনিতেই এই পর্বটাতে একটু আপনার দর্শক বাড়বে, গেইলের কারণে হয়তো আর একটু বেশি বাড়বে। এবং কাল যদি এই পর্যন্ত বিপিএল এর সবচেয়ে বেশি দর্শক হয়, আমি বিস্মিত হব না। আচ্ছা, যাই হোক, আমরা গেইলের আমরা ঢাকায় এসেই তার ওই করতে পারবে না, সেটা ওই তাইজুলের কথাটা আমরা দেখতে পাচ্ছিলাম। যাই হোক, আমরা গেইল প্রসঙ্গ থেকে আমরা একটু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সেই টেস্ট, সিডনি টেস্টের কথা বলছি। সেই সিডনি টেস্ট আমরা যা বলছিলাম, যে আলোচনা করছিলাম, সেটাই হয়েছে। 279 রানের বিশাল ব্যবধানে নিউজিল্যান্ড হেরেছে এবং অস্ট্রেলিয়া মোটামুটি হোয়াইট ওয়াশই করলো। 3-0, 3 ম্যাচের খেল বেশি তার মোটামুটি কোথায়, মানে এর চেয়ে ভালো কি করবে। আপনার আজকে 279 রানে জিতেছে, আগের টেস্ট জিতেছিল 247, আগেরটা 296। তো এইটা এর আগের 2টা টেস্টের সময়, প্রথম টেস্ট তো একদম ওই প্রথম টেস্ট নিয়ে আলাপ করেছি। দ্বিতীয় টেস্ট থেকে কিন্তু আলোচনাটা এটা হচ্ছিল যে টেস্টগুলো মনে হচ্ছে একটা স্ক্রিপ্ট মেনে এগোচ্ছে। এরকম সিরিজ কিন্তু আমি খুব একটা দেখিনি, আমার মনে পড়ে না যে লাস্ট কবে আমি এরকম সিরিজ দেখেছি যে
প্রতিটা টেস্টে আপনার একই চিত্র, যে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করছে, বড় রান করছে, নিউজিল্যান্ড এমন রান করছে যে চাইলে অস্ট্রেলিয়া ফলো করাতে পারে, ওরা ফলো না করিয়ে নিজেরা ব্যাট করছে, তারপর নিউজিল্যান্ডকে ব্যাট করতে দিচ্ছে, মানে ফোর্থ ইনিংসে, এবং নিউজিল্যান্ড খুবই খারাপ করছে। নিউজিল্যান্ডের ফোর্থ ইনিংসে এই সিরিজে হাইয়েস্ট হচ্ছে আপনার 256, সেটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার মাটিতে কমপক্ষে 3 টেস্টের সিরিজে সবচেয়ে কম সর্বোচ্চ রানের ইনিংস। তো এইটাতেই বোঝা যাচ্ছে যে নিউজিল্যান্ডের ওভারঅল পারফরমেন্সটা এই সিরিজে কত মানে খারাপ ছিল। তো আজকে যেটা আমার একটা জিনিস, আরেকটা মিল দেখেন আপনি, ওই 3টা টেস্ট ম্যাচই কিন্তু 4 দিনে শেষ হলো। তো 4 দিনের আর 5 দিনের টেস্ট ম্যাচ নিয়ে তো একটা খুব আলোচনা চলছে, এবং এই দলের অধিকাংশ খেলোয়াড়ই আমি যেটা জানি অস্ট্রেলিয়া দলের এটার বিপক্ষে 5 দলের। এখন তারা আবার 4 দিনে শেষ করে 4 দিনের পক্ষে যারা আছেন কয়েকজন, খুব 4 দিনের সংখ্যাই এখন মুষ্টিমেয় মনে হচ্ছে আমার কাছে, খেলোয়াড়দের মধ্যে অন্তত। প্রশাসকরা আমি জানি না, যে অস্ট্রেলিয়ার সেই চিরন্তন দৃশ্য। তো প্রশাসকদের বিবেচনা আলাদা, বাণিজ্যিক বিবেচনাটা বেশি। সেইখানে এখানে আবার তারা বলবে যে দেখো টেস্ট ম্যাচ 4 দিনই শেষ হয়। তো এখানে আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার আছে বলার মতো, সেটা হচ্ছে নাথান লায়নের 5-5-10 উইকেট। তো এমনিতে লায়নের 10 উইকেটটা আমি আলাদাভাবে বলতাম না, আমি বলছি এই কারণে, আমি একটা ব্যাপারে একটু বিস্মিত যে সিডনিতে এটা তার 9ম টেস্ট ম্যাচ, এই প্রথম তিনি ইনিংসে 5 উইকেট পেলেন। তো এটা খুব বিস্ময়কর, কারণ ক্লাস অফ স্পিনার, এবং অস্ট্রেলিয়ার মাটিতে সিডনি হচ্ছে স্পিনার্স প্যারাডাইস, মানে স্পিনাররা সবসময় এখানে বল করার জন্য মুখিয়ে থাকেন। এবং আপনি স্পিনার যদি দেখেন যে বড় বড় পারফরমেন্সগুলো অস্ট্রেলিয়াতে বেশিরভাগই হয়েছে আপনার সিডনিতে। তো সেইখানে তাকে এখানে 5 উইকেট পাওয়ার জন্য এতদিন অপেক্ষা করতে হলো। তো যখন সে অপেক্ষাটা ফুরলো, তিনি কিন্তু দ্বিতীয় 5 উইকেট নিয়ে তার দেরি করেননি, 5-5-10 উইকেট হয়ে গেছে। সবকিছু মিলিয়ে মানে লায়ন শেষ দিনের সিংহ আর কি। তবে এটা লায়নের ব্যাপারে একটা কথা আমার মনে পড়ছে। তো 2 দিন আগে এই টেস্ট শুরু হওয়ার আগেই শেন ওয়ার্ন তাকে বলেছিলেন যে এই ম্যাচটা লায়ন না খেলে আরেকজন, আমি তার নামটা মনে পড়ছে না, তাকে বলছে ওকে একটু সুযোগ দেওয়া যায়। তখন লায়ন একটু টিপ্পনি কেটে বলেছেন যে আপনি কি ম্যাকগিলকে সুযোগ দিয়েছিলেন কোনো ম্যাচে? ম্যাকগিলের সুযোগ তো দেই না। ম্যাকগিল একটা টেস্টে শেন ওয়ার্ন ড্রপড হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে, ম্যাকগিলকে জায়গা দিয়েছিলেন স্টিভ ওয়া। এটা নিয়ে তো স্টিভ ওয়ার সঙ্গে তার সম্পর্কটা চিরদিনের জন্য খারাপ হয়ে গেছিল। এবং এরপরে এখনও আপনি দেখবেন শেন ওয়ার্ন যখন ওয়ার্ল্ড 11 করে, স্টিভ ওয়া রাখে না। স্টিভ ওয়া তো রাখেই না, প্লাস হচ্ছে স্টিভ ওয়া তো আসলে সত্যিকার অর্থে একটা যুগান্তকারী ব্যাপার ছিল। অনেক কিছু করেছেন তিনি, যেগুলো আসলে ওই সময়ের ক্রিকেটকে বদলে দিয়েছে। এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট ঠিক আছে, ওই ধারাবাহিকতা অ্যালান বর্ডার থেকে যদি শুরু করেন আপনি, ধ্বংসস্তূপ থেকে জাগিয়ে তোলার পরে মার্ক টেইলার, তারপরে ধরেন স্টিভ ওয়া, সেই পতাকাটা কিন্তু স্টিভ ওয়া বয়ে নিয়ে গেছে। অনেক কিছু নতুন চালু করেছেন। এই যে আপনার টেস্ট ম্যাচে ক্যাপের ভিতরে প্লেয়ারদের নাম্বার থাকে, এই জিনিসটা তার চালু করা। 99 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার যখন খারাপ অবস্থা, তখন স্টিভ ওয়া চালু করলেন কি, যে প্রত্যেক খেলোয়াড় তারা ওই ম্যাচের দিন সকালবেলায় কোনো একটা কবিতা লিখবে। তো ফাইনালের কবিতাটা স্টিভ ওয়া নিজে লিখেছিলেন। তো ওই কবিতাটার একটা লাইন ছিল এরকম, যে সময় এসেছে কিছু পশ্চাৎ দেশে লাথি মারা। সেটা ছিল শোয়েব আক্তারের উদ্দেশ্য, কারণ শোয়েব আক্তার ওই ওয়ার্ল্ড কাপের সেন্সেশন ছিলেন, প্রচণ্ড জোরে বল করতেন, মনে করা হচ্ছিল তিনি ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবেন। সেই স্টিভ ওয়ার একটা বড় অধ্যায় মানে অস্ট্রেলিয়ান ক্রিকেটে, দেখবেন যে শেন ওয়ার্ন সেটাকে মানে কোনো রকম পাত্তাই দেন না। তো ওইটা তো মেনে নেওয়া আসলে কঠিন। আচ্ছা, যাই হোক, প্রাপ্তি আসলে এটা স্টিভ ওয়া দেখাচ্ছে কোনটা, এটা শেষ টেস্টটা তো আগে দেখাচ্ছে, পরের কথা। আচ্ছা, যাই হোক, রস টেইলারের কথায় আমরা ফিরে আসি। রস টেইলার তো নিউজিল্যান্ডের পক্ষে তার ব্যক্তিগত প্রাপ্তি, মানে যেটা হয় দলীয় ব্যর্থতার সময় তো সে ব্যক্তিগত প্রাপ্তির উদযাপনটা করা যায় না। নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড করেছেন তিনি টেস্ট ম্যাচে। ওয়ানডের রেকর্ডটা কিন্তু তার আগে থেকেই ছিল। এটা বাংলাদেশের সঙ্গে গত বছর ফেব্রুয়ারিতে সিরিজে ওয়ানডেতে হাইয়েস্ট রান করেছিলেন। আজকে টেস্টেও তার নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি রান। আচ্ছা, এবং ওই রেকর্ডটা করেই তিনি আউট হয়ে গেছেন। এর জন্য অপেক্ষা করছিলেন তিনি ছাড়িয়ে গেলেন স্টিফেন ফ্লেমিং না কেন? স্টিফেন ফ্লেমিংকে ছাড়িয়ে গেলেন। আচ্ছা, এর ইয়েতে যেমন আসে, যেমন তাহলে বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান কার, যদি কুইজের মতো বলি? এই প্রশ্ন খুব কঠিন না। তামিম ইকবালের টেস্ট ওয়ানডে 2টাতেই সর্বোচ্চ রান। তামিমের রান 4327। আচ্ছা, মুশফিকের মনে হয় 110 বা 120 কম, মুশফিকও খুব কাছাকাছি। আমি আপনাকে একটা প্রশ্ন করি, বলেন ভারতের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান কার? এটা আরো ডাল ভাত। আমি আপনাকে সহজ প্রশ্ন করলাম। হ্যাঁ, সচিন টেন্ডুলকার তো অবশ্যই। কি কারণে? যেহেতু সব মিলিয়ে সচিন টেন্ডুলকারের সবচেয়ে বেশি, কাজেই ভারতের পক্ষে তো হবেই। হ্যাঁ,
15,000-এর উপরে রান, এটা তো অসম্ভব ব্যাপার। যাই হোক, আমরা যদি কার্ডটা দেখি, মানে দেশের পক্ষে কার সর্বোচ্চ রান, সেটা যদি আমরা দেখি, সচিন টেন্ডুলকার 200 টেস্টে 15,921 রান। সবগুলা দেশের পক্ষে হাইয়েস্ট রান কার এই লিস্ট? হ্যাঁ, এই লিস্টে মানে দেশের পক্ষে, মানে ইন্ডিভিজুয়ালি। এরপরে রিকি পন্টিং, তিনি 168টি টেস্ট। রান সংখ্যা দিয়ে বোধহয় সিরিয়ালটা করা হয়েছে। হ্যাঁ, রান সংখ্যাটা দিয়ে সিরিয়াল করা হয়েছে। 13,378 রান রিকি পন্টিং। জ্যাক কালিস 13,289, 166 টেস্ট। দ্রুত গেলেই হয়, একবার এক ঝলক দেখে গেলেই হয়। জ্যাক কালিস কি অলরাউন্ডার হিসেবেই তো এর কৃতিত্ব মনে হয় তার একারই নাকি? না, এটাই দেখেন, আপনি শুধুমাত্র আপনি যে ব্যাটিংটা যদি আলাদা করে নেন, সেখানেও মানে তার জায়গা হবে সর্বকালের সেরাদের মধ্যে। সেখানে যদি আপনি বোলিংটা যোগ করেন, তার ক্যাচগুলো যোগ করেন, তখন ওই গ্যারি সোবার্স সর্বকালের সেরা অলরাউন্ডার আমরা মেনে নিয়েছি। সেটা অনেকগুলো কারণে, কারণ গ্যারি সোবার্স কুক গেল, এরপর কুমার সাঙ্গাকারা পেস বোলিং করতে পারতেন, স্পিন করতে পারতেন, সবকিছু মিলে তার যে বৈচিত্র্য ছিল, যে ধরনের বহুমুখী ছিল, এই কারণে গ্যারি সোবার্সের আসলে তুলনা হয় না। আচ্ছা আচ্ছা। কিন্তু শুধুমাত্র যদি আপনি নাম্বারসে যান, নাম্বারসে কিন্তু জ্যাক কালিসকে যদি কেউ বলে সর্বকালের সেরা, আপনি তর্ক করতে পারবেন না। সেটাই। ব্রায়ান লারা 131 টেস্টে 11,953। এটা কি লারার নামের সাথে একটু বেমানান? এরপর অনেক কম মনে হচ্ছে আপনার? কম মনে হচ্ছে। সেটাই 375, 400 মাথায় ঘুরছে বলে আপনার মনে হচ্ছে যে তাহলে তো গড়ে আপনি 400 দিয়ে ওই ইনিংসগুলোকে পূরণ করছেন। সব ম্যাচে তো এরকম হয় নাই। আর টেস্ট ম্যাচ দেখেন অনেক কম না। তারপরে ইউনিস খান দেখতে পাচ্ছেন 118, পাকিস্তানের পক্ষে একমাত্র 10,000 এই ক্লাবের তিনি। জাভেদ মিয়াঁদাদের রান 8,000 সামথিং। এই যে নিউজিল্যান্ডের রস্টেলার 99, পরের টেস্টে তার 100 নম্বর টেস্ট হবে, ইন্ডিয়ার সঙ্গে মনে হয় খেলা হবে ওয়েলিংটনে। 7,174। রস টেলরের পর সম্ভবত অ্যান্ডি ফ্লাওয়ার আসবেন। হ্যাঁ, এই লিস্ট শেষ হতে তো আরেকটা টেস্ট ম্যাচ শুরু হয়ে যাবে। টেস্টের মেজাজেই আমরা। আচ্ছা, জিম্বাবুয়ের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানকার বলেন? গ্র্যান্ড ফ্লাওয়ার। হ্যাঁ, খুব ভালো, তো আপনি তো ভালো, আর সিরিজ খুবই ভালো। দুই ভাই 1 আর 2 নম্বর জায়গাটা তাদের। কিন্তু গ্র্যান্ড ফ্লাওয়ার তো বড়। এবং আমাদের বাংলাদেশের তামিম ইকবাল 58টি টেস্ট খেলে 4,327 রান। মানে টেস্টের যদি হিসাব করি, ও যদি 100 টেস্টের মতো খেলে, রান কিন্তু আমাদের খারাপ হবে না, 10,000 ক্লাবের কাছাকাছি। হ্যাঁ, সেটাতে না, 58 টেস্ট খেলে ফেলেছে, 40টা টেস্ট খেললে এত হওয়ার কথা না। এভারেজটা আপনাকে পূরণ করতে হবে, এভারেজ দিয়ে ইনিংসটাকে। সেক্ষেত্রে 8,000 রান হতে হবে, কিন্তু বাংলাদেশের পক্ষে আসলে 100 টেস্ট খেলা অনেক কঠিন। বাংলাদেশে এত কম টেস্ট খেলে, আপনি যদি দেখেন এইখানে নাম্বারগুলো দেখেন, তামিম ইকবালের টেস্ট ডেবিউ হয়েছে 2008 সালে, তো আজকে 2020 এসে গেছে, মানে মাঝখানে 11 বছর 12 বছর হতে যাচ্ছে বয়স। তো সেটা চিন্তা করলে বাংলাদেশ এতদিন কতগুলো টেস্ট খেলেছে, তো বাংলাদেশ তো অনেক কম টেস্ট খেলে অন্য দেশের তুলনায়। যাই হোক সুব্রত, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা নিউজ গ্যালারিতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। নিউজ গ্যালারিতে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি কাজী তাপস। প্রিয় দর্শক, আমরা ছিলাম এতক্ষণ ক্রিকেটের আলোচনায়, আমরা একটু ফুটবলের দিকে ফিরছি। কারণ ফুটবলের ঠিক সেভাবে মাঠে এখন যে কৃতিত্বটা আমরা শুনতে পাচ্ছি, যে ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসের পক্ষে হ্যাট্রিক করেছেন, সেই কথাটা আমরা কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম। আর আরেকটি কারণে ব্যাপারটা আমরা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে স্প্যানিশ লিগের প্রথম বিভাগে আগে খেলতো আলমেরিয়া ক্লাবের যে মালিক, এখন তো মালিকই হয়ে গেছে ক্লাবের, তুর্কি আল শেখ, তিনি জিনেদিন জিদানকে একটা হেডবাট, যাকে বলে ফুটবলের ভাষায়, আমরা বাংলায় বলি ঢুস, মাথা দিয়ে একটা ঢুস মেরে সেটা আবার টুইট করে। ফুটবলের ভাষা না, আমি যদি এখন আপনাকে মারি সেটা হেডবাটই থাকবে। হেডবাটই থাকবে, এটা বলে মাথা দিয়ে ঢুস, আমরা বাংলা যেটা বলি আর কি, যেটা আমরা গরু নরমালি মারে, গরু যেটা মারে, খেয়েছি বললে গরু মেরেছে, সেটাই তিনি এই জিনিসটা আবার টুইট করেছেন। টুইটারে সেটা ছবিটা দিয়ে আমরা টুইটে একটু দেখছি, সেই আলমেরাস ওনার, হ্যাঁ, তুর্কি আল শেখ গিভিং জিদান দ্য মাতরেজি হেডবাট।
এটা খুব ওইটা মজা তো করে দিয়েছেন। খুবই, এটা তো ঠিক হেডবাট বলা যাচ্ছে না, ঢুস বলার কোনো এটা খুবই আলতো এটা করে। ঢুস বলার কলঙ্ক। তো সে বুকে তার মাথা ছোঁয়াচ্ছে, আসলে তোমার তাকে বুকে ঠেকাই মাথা, এরকম হয়ে গেছে এটা। মানে তার আলমেরিয়া এখন দ্বিতীয় বিভাগে নেমে গেছে, তাকে আবার লা লিগায় তোলার জন্য হয়তো তিনি তার কাছ থেকে কোনো টিপস কিছু চাচ্ছেন। না, ওই দলের কোচ তো আপনার কোচ আবার গুতি, ওই গুতি, হ্যাঁ। জিদানের সাবেক রিয়াল সাবেক মাদ্রিদ সহ খেলোয়াড়। সতীর্থ। এবং এটা আসলে এই প্রসঙ্গটা যতবারই আসে মনে হয় এটা যে আপনি আসল ঢুস দেখান ভাই, জিদান যেটা দিয়েছিল ওইটা সেটাও দেখান। আছে, আর যে সেটাও আছে। এইটা তো আসলে কারণ মজা করে দিয়েছে, এবং এটা আসলে ঢুস বলা যাবে না। ঢুস বলা ধরে যাবে মারা না। উচিত ছিল, এবং জিদানের পড়ে যাওয়া উচিত ছিল মাদ্রাজের মতো। ওই 2006 যদি পারেন হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ ফাইনালে, সেটাও আছে। কিন্তু যেটা হচ্ছে মানে এই সেদিন তো মাঠে আপনি উপস্থিত ছিলেন, আমরা জানি যে সেই এক ঢুসে মানে মোটামুটি ফ্রান্স বিশ্বকাপের শিরোপা থেকে আউট। কেমন সেই এটা কেমন ছিল? আমরা কিন্তু টিভিতে যারা খেলা দেখছি আমরা কিন্তু মিস করেছি, কারণ তখন ক্যামেরা অন্যদিকে ছিল। হঠাৎ করে দেখলাম যে কি হয়েছে, মাথারেজি পড়ে আছে এবং রেফারি রেড কার্ড তুলে ধরলো জিদানের দিকে, জিদান বেরিয়ে যাচ্ছে। একটু পরে মানে রিপ্লেটা দেখাতেও টেলিভিশন কর্তৃপক্ষ একটু সময় লেগেছিল যে ঘটনাটা কি বুঝে রিপ্লেটা দেওয়ার জন্য। আপনার কি অবস্থা ছিল মাঠে? সেটা যদি বলেন, আমি আর আপনি একই সমতলে। মানে আমি মাঠে ছিলাম, কভার করছিলাম, কিন্তু আমিও আসলে টিভি রিপ্লেতে দেখেছি। কারণটা হচ্ছে যে আপনার ঘটনাটা ঘটেছিল, ধরেন মাঠ যদি এরকম হয়, মাঠের এই প্রান্তে ঘটনাটা ঘটেছে, বলটা ছিল ওই দিকে, ওটা বল ছাড়া ঘটনাটা ঘটেছে। তো যেটা হয়, বলের দিকে তো সবার চোখ থাকে, তো বলের দিকেই চোখ ছিল আমার। তো আমার পাশে এক ভদ্রলোক ছিলেন, মানে আমাদের অন্য এক সাংবাদিক, অন্য এক দেশের। সে হঠাৎ করে চিৎকার করে উঠেছে, জিসাস, এটা কি করলো জিদান। তো তখন আমরা দেখি যে মাঠে খেলা বন্ধ, বুফন চিৎকার করছে লাইন্সম্যানের কাছে গিয়ে। তখন সামনে আমাদের টেলিভিশন ছিল, আমি প্রথম জিনিসটা টেলিভিশনেই রিপ্লেতে দেখেছি। তারপর তো পুরো নাটকটা আপনারা জানেন, যে লাল কার্ড, বেরিয়ে যাওয়া, এবং এর চেয়ে নাটকীয় দৃশ্য তো আসলে আমি সব খেলা মিলিয়ে যদি বলি, এর চেয়ে নাটকীয় দৃশ্য আমি কোনোদিন কোনো খেলার মাঠে দেখিনি। আর আগে থেকে আসে না, যে কোনো ম্যাচে হলে এটা বিরাট ব্যাপার হতো। সেখানে আপনার বিশ্বকাপ ফাইনাল, এবং জিদান আগে থেকে ঘোষণা দিয়েছেন এটাই হবে তার শেষ বিশ্বকাপ, মানে শেষ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। তো সেইখানে এটা তো পুরো ম্যাচ দেখাচ্ছেন মনে হয় আপনারা। না, ওটার মধ্যে আছে যে কিছুক্ষণের মধ্যে তিনি সেই কীর্তি করবেন নাকি? সেই কীর্তির দিকে এগিয়ে যাচ্ছেন আর কি। তবে এই টুর্নামেন্টে আমার কাছে মনে হয়েছিল যে ফ্রান্স ফাইনাল পর্যন্ত গিয়ে সেই বিখ্যাত, হ্যাঁ, এটা দেখার জন্য এত কিছু। না, এটা খুবই মানে বিস্ময়কর কি কারণে, যে মানে আরেকটা জিনিস হলো যে মুহূর্তের একটা ভুলে দেখেন পুরো তার শেষটা কি পরিমাণ স্মরণীয় হয়ে থাকতে পারে। দুটো 1998 সালে আপনি বিশ্বকাপ জিতেছে বলতে গেলে জিদানের কারণে, নিজেদের দেশে ফ্রান্স যে প্রথম বিশ্বকাপ জিতলো। এই বিশ্বকাপেও তো অসাধারণ খেলছিলেন। আপনি ব্রাজিলের সঙ্গে যদি কোয়ার্টার ফাইনাল বলি, মানে বলতে গেলে একা হারিয়ে দিয়েছেন ব্রাজিলকে, অবিশ্বাস্য পারফরমেন্স ছিল। তো সবকিছু মিলিয়ে ওয়ার্ল্ড বিশ্বকাপ ফাইনাল, এখানেও পেনাল্টিতে গোল করলেন। সেই পেনাল্টির গোলটার মধ্যে একটা খুবই দুঃসাহসী একটা ব্যাপার ছিল, যেভাবে শটটা নিয়েছিলেন। তো সবকিছু মিলিয়ে যে বেরিয়ে যাচ্ছেন, এবং এটা একটা মানে গ্যালারিতে বসে, যেহেতু মানে বিশ্বকাপটার পাশ দিয়ে যখন বেরিয়ে যায়, একটা জিনিসটা চাক্ষুষ দেখার পরও না, মানে জিনিসটা মনে হচ্ছিল যেটা বোধহয় আসলে ঘটেনি। তো সব কিছু মিলিয়ে আমার খেয়াল আছে যে ওই বিশ্বকাপে, ওই ধরেন ওয়ার্ল্ড কাপের যে সেরা খেলোয়াড়, ওটা সাংবাদিকদের ভোটে হয়। মাঝে কখনো চেঞ্জ হয়েছে, এক্সপার্টদের কাছে চলে গেছে, এমনি নর্মালি সাংবাদিকদের ভোটে হয়। তো আমি ফাইনালের আগে ভাবছিলাম যে কাকে ভোট দিব। তো তাড়াহুড়া করে ওই সময়টি পার্থক্যের কারণে একটা লেখা পাঠিয়ে তারপর ম্যাচে ঢুকতে হবে। তারপরে ম্যাচ শেষে যখন ফিরে এলাম, তখনও টাইম ছিল, এটা ম্যাচ শেষের আধা ঘন্টা বা 1 ঘন্টা বোধহয় সময় ছিল। তো তখন আমি আসলে ভোটটা দেইনি, কারণ আমার ফাইনালে শুরু হওয়ার আগে আমার মনে হচ্ছিল যে ক্যানাভারোর পাওয়া উচিত, কারণ ক্যানাভারো পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলেছেন, ফাইনালটাও দুর্দান্ত খেলেছেন। মানে একটা ডিফেন্সিভ কোয়ালিটি যদি আপনি মানে মানুষকে দেখাতে চান যে একটা ডিফেন্ডার কোন জায়গায় নিয়ে যেতে পারে তার খেলাকে, 2006 ফাইনালে ক্যানাভারো এবং তার একটা বড় উদাহরণ। এখন ক্যানাভারো বলছে যুক্তি, আর মন বলছে জিদান, কারণ জিদানের আমি খুবই ভক্ত ছিলাম। মানে জিদানের খেলা তো একটা অন্য ব্যাপার, এত বড় একটা শরীর, মানে ম্যাজিকটা অন্য টাইপের, একটা অলস সৌন্দর্য, সবকিছু মিলিয়ে টিলিয়ে জিদান একটা অন্য, বল কন্ট্রোল মিলিয়ে একটা অসাধারণ ব্যাপার ছিল। সবকিছু মিলে পরে মনে হচ্ছে ঠিক আছে ভাই, দরকার নেই, আমি ভোট না দিই কি, আমি ব্যালট পেপারটা ফেলে দিয়েছিলাম। যাই হোক, মানে আমার কাছে তো জিদান মানে এমনি তো ওর খেলা খুবই ভালো লাগতো, কিন্তু ব্রাজিলকে যে 3 গোলে যখন বিশ্বকাপ, তখন আপনার একটু তখন আমার খুবই কষ্ট লেগেছে। এবং এরপরও এই বিশ্বকাপে যখন ব্রাজিলকে এভাবে আউট করে দিল, তখন তো আসলে জিদানের প্রতি মনটা বেশ খারাপই, মানে ওকে দেখলে পরে একটু অস্বস্তি লাগতো যে এরা আবার কি করে বসে। জিদানের নিয়ে আমার একটা আক্ষেপের গল্প আছে নিজের।
সেটা হচ্ছে জিদান বাংলাদেশে এসেছিলেন, ওই যে ডাননের একটা এটা গ্রামীণের একটা দই হবে, ওটার হিসাবে দূত হিসাবে এসেছিলেন। ওটা আমিও কভার করেছি। তো ওইটাতে জিদানের একটা ইন্টারভিউ করার কথা ছিল আমার এবং ডেইলি স্টারের সাংবাদিক আলামিন আমার বন্ধু, আমরা দুজনে ইন্টারভিউ করবো, সব ঠিকঠাক করা হয়েছে, অনেক কষ্ট করে কাঠখড় পুড়িয়ে ব্যবস্থা করা হলো যেটা ইন্টারভিউ হবে। সম্ভবত সোনারগাঁও হোটেলেই হবে, আমি খেয়াল নেই সোনারগাঁয়ে ছিলেন না শেরাটনে ছিলেন, সোনারগাঁয়ে হবে মনে হয়। তো ইন্টারভিউ হবে, সব কিছু ফাইনাল, আমরা বসে আছি এবং জিদান ইংরেজি জানেন না, আমরাও তো ফ্রেঞ্চ জানি না, তো যে কারণে ওই ইয়েতে দুভাষী থাকবেন এবং দুভাষী এসে আমাদের প্রশ্ন করার ধরন কি হবে, উনি কিভাবে মানে পুরো সিস্টেমটা কিভাবে হবে, মানে পুরো জিনিসটা জিদান তো আর যেটা তারা মানে এসে শুরু করে দেবে না, পুরো জিনিসটা বসিয়ে একটু সে কে কোথায় বসবে, উনি কোথায় বসবেন, কেমনি কি হবে, সবকিছু ঠিক করা। আমরা বসে আছি। ওই দিন আবার জিদান শ্রীপুরের দিকে গিয়েছিলেন, ওইখানে গিয়ে একটা ম্যাচ খেলেছিলেন। তারপরে ওই যে গ্রামীণের যারা গ্রামীণ ব্যাংকের সাহায্যে আপনার আপনার কি বলা যায় ওই দরিদ্র নারীদের সঙ্গে শিশুদের সঙ্গে উনি কথা বলেছেন। তো শ্রীপুর থেকে ওই দিন সন্ধ্যায় ফিরেছেন। আমরা তখন সন্ধ্যার পরে আমাদের ইন্টারভিউর টাইম। তো আমরা বসে আছি 15 মিনিট পরে হঠাৎ করে দরজা দিয়ে একজন ঢুকছেন। তো আমরা তো জিদান আসছে রোমাঞ্চিত। তো ওই তার দলের বা তার প্রতিনিধি দলের একজন আসলেন, এসে জানালেন যে জিদানের শরীরটা খুব খারাপ হয়ে গেছে, উনি ইন্টারভিউটা দিবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তো এই দুঃখ আমার জীবনে যাবে না, মানে ইন্টারভিউটা যেখানে জানি আমি হয়ে যাচ্ছে সেখানে সেই ইন্টারভিউটা শেষ করতে হয়। জীবনে এমন ঘটনা ঘটে। হ্যাঁ, কিন্তু জিদান তো অন্য একজনের ঘটে, ধরেন হলো না আবার একটা সুযোগ পাওয়া যায়, কিন্তু জিদান তার জীবনে সুযোগই হলো না। যাই হোক, আমরা প্রতিদিনই রাত 12টা পার করার পর আগের দিন কথা বলি, ক্রিকেট ইতিহাসের এই দিনে কি ঘটেছিল, কুইজের মতো। এই দিনে কি ঘটেছিল? অনেক কিছু ঘটেছিল। আমি এই জন্য আজকে লিস্ট করে নিয়ে আসছি, কারণ এত কিছু মনে রাখা তো সম্ভব না। এই দিনটাকে আপনি অন্যভাবে করি। আজকে যখন সিডনিতে একটা টেস্ট ম্যাচ শেষ হলো, এই দিনটাকে আপনি নাম দিতে পারেন যত কাণ্ড সিডনিতে। কারণ এক সময় আপনার সত্যজিতের একটা বই ছিল যত কাণ্ড কাঠমান্ডুতে, গ্যাংটকে গন্ডগোল না, গ্যাংটক গন্ডগোল। তো সিডনিতে হওয়ার একটা কারণ হচ্ছে যে আজকে যেমন সিডনিতে একটা টেস্ট ম্যাচ শেষ হলো, সিডনিতে দীর্ঘ সময় 2 তারিখে টেস্ট ম্যাচ শুরু হতো, নিউ ইয়ার্স টেস্ট যেটা, এখন যেটা 3 তারিখে হয়, যেখানে আজকে টেস্ট ম্যাচটা হচ্ছে 4র্থ দিন ছিল। তো ওইখানে টেস্ট ম্যাচ আপনার আজকের দিনে মানে যদি 6 জানুয়ারি বলি, 2 তারিখে শুরু হলে 6 তারিখে শেষ হতো, যেখানে অনেকগুলো বিদায়ের সাক্ষী আপনার সিডনি টেস্ট। যেহেতু এখানে সিরিজের শেষ টেস্ট হয় অস্ট্রেলিয়ার, কেউ তো বলেছে এই সিরিজের শেষ অবসর নেবেন, সেটা আছে। এটাতে যাওয়ার আগে আরেকটা দুইটা ইন্টারেস্টিং তথ্য বলি, 2টা বা 3টা। একটা হলো যে 2006 সালে এই সিডনিতেই রিকি পন্টিং প্রথম ব্যাটসম্যান যিনি 100তম টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। 2 ইনিংসে সেঞ্চুরি তো অনেকেরই আছে, আপনার গাভাস্কার আছে সবচেয়ে বেশি 3 বার। তো পন্টিং ছুঁয়ে ফেলছিল বোধ হয়, আমার একটা খেয়াল নেই, রেকর্ডটা এখন মনে থাকে না আজকাল আর। তো পন্টিং এটা প্রথম যে 100তম টেস্ট, আপনি ভাবেন যে 100তম টেস্ট একটা উপলক্ষ উদযাপনে, সেখানে 2 ইনিংসে সেঞ্চুরি করা। 1994 সালে একটা ম্যাচের কথা যদি বলি, ওই ম্যাচটা আজকে রেকর্ড দেখে আমার মনে পড়লো, কারণ ওই ম্যাচটা আমরা দেখেছি, আপনি দেখেছেন কিনা আমি জানি না। সেটা ছিল অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা। এটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং টেস্ট ম্যাচ। মানে অস্ট্রেলিয়ার টার্গেট ছিল মাত্র 111 রানের। সেই ম্যাচটা ফানি ডিভিলিয়ার্সের কথা মনে আছে আপনার? একটা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার, তো সে 6 উইকেট নিলেন এবং সেই ম্যাচটা 5 রানে অস্ট্রেলিয়া হেরেছিল। এমনিতে তো ধরেন কত ম্যাচে এরকম 4-5, কিন্তু ওই ম্যাচটা 111 রানের টার্গেট এবং যেভাবে সাউথ আফ্রিকা ব্যাক করেছিল, এটা মানে অবিশ্বাস্য একটা ম্যাচ ছিল। আর 2008 সালে বিতর্ক একটু বলি, আমরা খালি ভালো ভালো কথা বলি, 2 ইনিংসে সেঞ্চুরি বলতেছি, নাটকীয় ম্যাচ বলছি। 2008 সালে সিডনিতে এই দিনে সেই মাঙ্কি গেটের কথা মনে আছে কিনা আপনার? যে হরভজন সিং আর অ্যান্ড্রু সাইমন্সকে বর্ণবাদী গালি দিয়েছিলেন মাঙ্কি গেট থেকে। হ্যাঁ, মাঙ্কি গেট শুনে বোঝা যাচ্ছে যে আসলে তাকে মানে বানরই হয়তো বলেছিলেন। তো ওইটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল এবং ওই টেস্টে আম্পায়ারিং ডিসিশন নিয়েও অনেক রকম তিক্ততা হয়েছিল। 2 দলের মধ্যে সম্পর্কটা একটা চরমতম একটা খারাপ পর্যায়ে চলে গিয়েছিল। এবং ওই টেস্টে তো আর আসলে ভারতের শক্তিরও একটা প্রমাণ পাওয়া গেছিল ওই টেস্টটা করতে, কারণ হরভজনকে প্রথমে কিন্তু ম্যাচ রেফারি মাইক প্রক্টর 3 ম্যাচ সাসপেন্ড করেছিলেন, 3 টেস্ট ম্যাচ। পরে ভারত খেলবেই না হুমকি দিল, সিরিজ থেকে চলে আসবে, এসব মিলিয়ে টিলিয়ে সেটাকে মাত্র 50% ম্যাচ ফিতে নামিয়ে আনা হলো। এবং ওই যে যখন শুনানি হয়েছিল, 2 দলের পরিস্থিতিটা এমন ছিল, 2 দলের মধ্যে এক ধরনের একটা যুদ্ধংঘী একটা অবস্থা। তো সেইখানে শুনানিতে শচীন তেন্ডুলকার সাক্ষী দিয়েছেন। শচীন তেন্ডুলকার বলেছেন তিনি খুব কাছে ছিলেন, কিন্তু দাবি করেছেন তিনি কিছু শুনেননি। তো এটা নিয়ে কিন্তু গিলক্রিস্টের বইয়ে, অ্যাডাম গিলক্রিস্টের আত্মজীবনীতে, স্টিভর আত্মজীবনীতে, এগুলো নিয়ে অনেক রকম, স্টিভর তো তখন খেলা ছেড়ে দিয়েছেন, মানে পন্টিংয়ের আত্মজীবনীতে, আমি ভুল বললাম, পন্টিংয়ের আত্মজীবনীতে এটা নিয়ে অনেক তেন্ডুলকার নিয়ে একটু উষ্মা আছে এখানে। আর
সাইমন্স পরে দাবি করেন একটা ইন্টারেস্টিং জিনিস যে হরভজন তাকে ওনাকে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন, ওইটা যে উনি বলেছিলেন বলে, যেটা হরভজন স্বীকারও করেননি, অস্বীকারও করেননি। তো এগুলো হচ্ছে ধরেন বিদায়ের অংশটায় আসবে বলে আমি এত সব ভূমিকা করলাম। বিদায় যদি বলি, বিদায়গুলো আসলে আপনারও মনে থাকার কথা। এখানে একটা একটু আপনার মনে থাকা কঠিন। একটা হচ্ছে 1984 সালে, সেটা হচ্ছে একই সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেটের 3 মহারথী, গ্রেগ চ্যাপেল, রডনি মার্শ আর ডেনিস লিলি, তারা 3 জন একসঙ্গে বিদায় নিয়েছিলেন এই সিডনি টেস্ট খেলে। এবং তাদের বিদায়টা প্রথমত তারা ধরেন সর্বকালের এই যে সেই ছবি, বিখ্যাত ছবি ড্রেসিং রুমে। এমনিতেই তো এই ধরনের 3টা প্লেয়ার চলে গেলে যে কোনো দলের জন্য একটা বিরাট ব্যাপার। আর যখন তারা অবসর নেন, গ্রেগ চ্যাপেলের রান হচ্ছে আপনার 7110, ক্যাচ হচ্ছে 122, এক ম্যাচে হাইয়েস্ট ক্যাচ হচ্ছে তার 60টা। কেন বলছি, সবগুলো ছিল ওয়ার্ল্ড রেকর্ড। লিলির হচ্ছে 355 উইকেট, ওইটাও তখন ওয়ার্ল্ড রেকর্ড। হ্যাঁ, ওইটাও তখন ওয়ার্ল্ড রেকর্ড। রডনি মার্শের তখন ডিসমিসালের সংখ্যা, এটা ইন্টারেস্টিং, তারা দুজন কিন্তু কট মার্শ বোল্ড লিলি, এই কথাটা যদি আপনি কম্বিনেশন বলেন, বোলার ফিল্ডার কম্বিনেশন, সবচেয়ে বেশি বার হয়েছে ক্রিকেট ইতিহাসে, 95 বার। হ্যাঁ, কিন্তু মজাটা হচ্ছে যে লিলির উইকেট সংখ্যা আর রডনি মার্শের ডিসমিসালের সংখ্যা সমান। খুবই কাকতালীয় না এটা? দুজনেরই 300, তার 355 উইকেট, তার হচ্ছে ক্যাচ আর স্টাম্পিং মিলিয়ে 355। এটা খুবই মানে বিস্ময়কর আসলে ক্রিকেট বলতে। কালকে বলছিলাম না ওই যে 45 রানে জয় পরাজয়ের কথা, প্রথম টেস্টে 45 রানে জিতেছিল অস্ট্রেলিয়া, 100 বছর পরে অস্ট্রেলিয়া সেই 45 রানে জিতলো। এটা একটু ওইরকমই কাছাকাছি। আরেকটা বিদায় তো আসলে খুব বেশি দিন আগের কথা না, যেটা স্টিভ ওয়াকে নিয়ে আমরা আলাপ করছিলাম 2004 সালে। আমার খুব প্রিয় ক্রিকেটার। হ্যাঁ, এবং ওই স্টিভ ওয়ার ওই সিরিজটা বলতে গেলে ভারতের সঙ্গে পুরো সিরিজটাতেই অন্য সবকিছু মুছে গিয়ে বড় হয়ে উঠেছিল স্টিভ ওয়ার বিদায়। এবং সেটা আপনার প্রিয়, আমি ঠিক কারণটা জানি না। হ্যাঁ, ফাইটিং, সেটা যদি বলেন, সেটার নিদর্শন আপনার এই শেষ টেস্ট ম্যাচেও ছিল। সেই টেস্ট ম্যাচ ক্রিকেটার তার ক্যারিয়ারটা শেষ হলো আরেকজন মানে ওইরকম মানে গ্রেট একজন আরেকজনের হাতে ক্যাচ দিয়ে। খুবই ইমোশনাল, ওই যে লাল রুমাল দেখা যাচ্ছে, খুবই ইমোশনাল দৃশ্য ছিল। পুরো সিরিজটা আসলে এমন ছিল না যে ক্রিকেটটা চাপা পড়ে গিয়ে স্টিভ ওয়ার বিদায়টা হয়ে গেছে সবচেয়ে বড়। সেটাই। যাই হোক, স্টিভ ওয়ার বিদায়ের এই বলতে বলতে আমাদেরও বিদায়ের সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিউজ গ্যালারি।